আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। এদিকে হাসিনা রেহানা টিউলিপের নামে দুদকের ৩ মামলা। এবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারত। সর্বশেষ জানাবো, অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করার আহ্বান আইজিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ছাত্র জনতার ৩৬ দিনের অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়। সরকার থেকে উৎখাত হন প্রধানমন্ত্রী পদে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে তিক্ততা শুরু, এমন সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। বাংলাদেশের যখন পালাবদল ঘটল, তখন আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে চলছে। শেখ হাসিনা উৎখাত হওয়ার পর ৫ মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। ভারতের সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়, শেখ হাসিনার দেশ ছাড়ার প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টির দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন বলেছেন, ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। কথাটা আমাদের দিক থেকেও সত্য। বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে, এবং নিজ স্বার্থে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো বৈরিতা নয়। উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে, জানান তিনি। হাসিনা রেহানা টিউলিপের নামে দুদকের ৩ মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপের নামে পৃথক ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে সহযোগী আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৩ মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মজিদ সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে। দুদক জানিয়েছে, শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ১৬ জন এবং তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে দায়ের হওয়া মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব অজিত জয়, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। বরাদ্দকৃত প্লটগুলো পূর্বাচল নতুন শহরের সেক্টর ২৭-এর কূটনৈতিক জোনে অবস্থিত। বরাদ্দের মধ্যে রয়েছে ১০ কাঠার ৩টি প্লট সহ মোট ৩০ কাঠা জমি। এর আগে রোববার একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারত। সম্প্রতি সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের একদিন পর এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। রোববার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে তিনি সীমান্ত নিয়ে আলোচনা করেন। রোববার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর
সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এই ধরনের কার্যকলাপ বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশী নাগরিকের হত্যার কথা উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে, এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এই ধরনের কার্যকলাপ বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশী নাগরিকের হত্যার কথা উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে, এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই ঘটনায় প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করার আহ্বান আইজিপির। অপরাধ দমনে পুলিশ সদস্যদের নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সবাই পুলিশ সদস্যের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমাদের সততা দিয়ে কাজ করতে হবে ও ন্যায়ের পথে থাকতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সব অপরাধ দমন করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো প্রতিকূলতা থাকে সেটি মোকাবেলা করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। ডিএমপির থানাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সবাইকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। তিনি বলেন, মামলা তদন্তে অগ্রগতি আরও বাড়াতে হবে। থানায় সাধারণ ডায়েরি করার 1 ঘণ্টার মধ্যে রেসপন্স করতে হবে এবং সে সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করতে হবে। জিডি তদন্তের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব করা যাবে না। তিনি আরো বলেন, চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয় সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, অপরাধ দমনে ট্রাফিক পুলিশ থানা পুলিশকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশকে সহায়তার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবে। অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, মামলা তদন্ত সঠিকভাবে করতে হবে ও তদন্তে আরও গতিশীলতা আনতে হবে। মামলা তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।